আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম, সম্ভবত ১, ২, ৩-এর মধ্যে তিনি হলেন মিস্টার অজিত দোভাল। অজিত দোভালকে বলা হয় নরেন্দ্র মোদীর দুই চোখ, বা অজিত দোভালের যে ব্রেন, মস্তিষ্ক, এটিকে বলা হয় অমিত শাহ, অজিত দোভাল, তারপর নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কর। ভারতের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তাদের একটা সম্মিলিত মস্তিষ্ক এই অজিত দোভালের মাথার মধ্যে কাজ করে একই সঙ্গে একইভাবে। এবং গত ১০ বছরে জনাব অজিত দোভাল ভারতের সর্বস্তরে যতটা অ্যাকসেপ্টেড হয়েছেন, সম্মানিত হয়েছেন, এবং তিনি যেভাবে একটা নায়কোচিত উচ্চতায় পৌঁছে গিয়েছেন, নেম এবং ফেমের, এটি ভারতীয় সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস এবং পলিটিক্সে কোনো ব্যক্তি ইতিপূর্বে আসেননি। আমরা টিএন শেষনের নাম শুনেছিলাম, যিনি একসময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তাকে ঘিরে বিশাল একটা সেনসেশন সারা দুনিয়াতে রয়েছে, কিন্তু সেটাকে ছাপিয়ে এখন অজিত দোভালের যে হিরোইজম, এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে একসময় অনেক আগে দেখতাম যে ভারতের একজন নায়িকা রয়েছেন কঙ্কনা রানাওয়াত। তো কঙ্কনা রানাওয়াত খুবই ঘাড়তাড়া প্রকৃতির একজন অভিনেত্রী, মুখে যা আসে তা বলেন, অসাধারণ মেধাবী, এবং যেখানে হাত দিয়েছেন তার জিদ করে তিনি প্রচলিত যে বলিউডের নিয়মকানুন আছে সব কিছুকে তুড়ি মেরে তিনি সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছেন। সে শাহরুখ খানকে পাত্তা দেন না, সালমান খানের সঙ্গে কোনো অনুষ্ঠানই করেন না, মানে কোনো সিনেমাই করেন না। কেন দরকার সালমান, শাহরুখ, আমিরকে দরকার কেন? তিনি চান যে তিনি যে সিনেমাগুলো করবেন সেখানে নায়ক থাকবে না, নায়িকা কেন্দ্রিক, সবাই তাকে নিয়ে আলোচনা করবে। এবং বাস্তবে সেই ঘটনাটাই তিনি ঘটিয়েছেন, যেটা ইন্ডিয়ান সিনেমাতে আর কেউ পারেনি। নট ইভেন শাবান আজমি, নট ইভেন স্মিতা পাতিল, কেউ পারেননি, কিংবা মীনা কুমারী। মানে সবাই নায়ক নির্ভর ছিলেন। এই একমাত্র কঙ্কনা রানাওয়াত, তার যত সিনেমাগুলো রয়েছে এগুলো সবই নায়িকা নির্ভর। নায়ককে কেউ, নায়কের নামও জানেন না। তো তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বপ্ন পুরুষকে, বা সেই স্বপ্ন পুরুষের কার সঙ্গে আপনি সুযোগ পেলে দেখা করতে চান, আজ থেকে ৬-৭ বছর আগে। তো তিনি বললেন অজিত দোভাল। তা আমি তখন আসলে প্রথম অজিত দোভালের নাম শুনি ৬-৭ বছর আগে, কিন্তু আমার কোনো আগ্রহ জাগেনি। কিন্তু শেখ হাসিনার পতনের বছরখানেক আগের থেকে সেই অজিত দোভালের নাম বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত, আর এখন তো সবাই আমরা তার সম্পর্কে জানি ইন ডিটেইলস। তো সেই অজিত দোভাল অতি সম্প্রতি, মানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতির পর ২ দিনের জন্য কলকাতাতে এসেছেন, এবং এটা নিয়ে কলকাতার বেশ কয়েকজন সাংবাদিক তারা ব্যাপক আলাপ আলোচনা করেছেন যে উদ্দেশ্যটা কি, তিনি এই বাংলাদেশ সীমান্তে কেন এলেন, তিনি পশ্চিমবঙ্গে কেন এলেন, কি এমন পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এটা নিয়ে তারা নানা রকম আলাপ আলোচনা সেখানে করেছেন। তো এই গেল অজিত দোভালের ঘটনা। এটা নিয়ে আরো বলবো, কিন্তু তার আগে দ্বিতীয় বিষয়টি বলে নেই। সেটি হলো যে গত কয়েক মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ব্যক্তি, তিনি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এই সময়টিতে তিনি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। তারপর জামাতের সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা মানে অ্যাজ ইট ইজ, আপন জড়োয়া ভাইয়ের মতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাংলাদেশের রাজনীতিতে পিটার ডি হাস একটা সময় খুব আলোচিত, কিন্তু তার ক্ষমতা ছিল না। কিন্তু একসময় ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি ছিলেন আনোয়ার চৌধুরী, তিনি, তারপরে একসময় উইলিয়াম বি মাইলাম ছিলেন, যারা খুবই প্রভাবশালী, তাদের সময়কালে তারা খুবই প্রভাবশালী ছিলেন। কিন্তু পিটার ডি হাস কিংবা ড্যান ডাব্লিউ মজিনা, তারা আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন, কিন্তু তাদের ক্ষমতা ছিল না, তারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল না। আরেকজন
ভদ্রলোক ছিলেন, কালো করে বাংলাদেশে এসেছিলেন। তাকে সবাই কালা জাহাঙ্গীর বলতেন, তিনি হালকা করে বাংলা বলতেন, খুব মজার একজন মানুষ ছিলেন। তিনিও খুব প্রভাবশালী ছিলেন। আর মুক্তিযুদ্ধকালীন সময় যিনি বাংলাদেশে ছিলেন, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, তিনিও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কিন্তু এই গত 7-8 মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত, তার যে ক্ষমতা এবং তার যে ছুটোছুটি দৌড়াদৌড়ি, তার প্রভাব প্রতিপত্তি, এবং তাকে অনেকে দাওয়াত করে যে সম্মানিত বোধ করতেন, এরকম দৃষ্টান্ত কূটনৈতিক পাড়ায় এই গত 54 বছরে হয়নি। এই 7 মাসে তার পাকিস্তানের রাষ্ট্রদূতের যে গুরুত্ব, সব গুরুত্বকে ছাড়িয়ে গেছে। ভারতের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে কোনো অবস্থাতে, শেখ হাসিনার জমানাতেও এরকম কেউ প্রভাবশালী ছিল না, যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে গেলেন। এবং তিনি এই হঠাৎ করে যখন অজিত দোভাল কলকাতাতে, তিনি ঠিক সেই সময়টিতে বাংলাদেশ ত্যাগ করলেন, ছুটিতে চলে গেলেন। তো এখন এগুলোর নেপথ্য কারণ কি, কি হতে পারে? বাংলাদেশ নিয়ে কি নতুন কিছু হচ্ছে? এমনিতে তো আমরা আমাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে রীতিমতো ঘুরপাক খাচ্ছি। এখানে বান্দরবন, বাঘাইছড়ি, বিলাইছড়ি, রাঙামাটি, তারপর কক্সবাজার, এই এলাকা ঘিরে নানা রকম আতঙ্ক। এখানে ভারত পুশিন করছে, তাদের দেশের নাগরিক গুজরাট থেকে তারা ধরে ধরে মুসলমানদেরকে এনে এই বাংলাদেশের সীমান্তে তারা পাঠাচ্ছে। আসামের সাথে আমাদের যে সীমান্ত রয়েছে সিলেটে, সেখানে সর্বোচ্চ সতর্কতা রয়েছে। আমাদের অনেকগুলো সীমান্তগুলোতে, বিশেষ করে শিলিগুড়ি করিডর থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে রয়েছে, সেই জায়গাতে ভারত 35,000 সৈন্য, তাদের যে নর্মাল বিএসএফ, বিজিবি বা বিএসএফ রয়েছে, এবং অন্যান্য যে সকল সামরিক ঘাঁটি রয়েছে, এগুলো ইন জেনারেল, তার বাইরে রিজার্ভ ফোর্স থেকে, অন্যান্য ক্যান্টনমেন্ট থেকে 35,000 সৈন্য তারা এখানে সমবেত করেছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেক দিন ধরে। এবং ভারী অস্ত্রশস্ত্র, দূরপাল্লার কামান এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রোন, এখানে তারা এই পাকিস্তান ভারত যুদ্ধের আগের থেকে এখানে সমবেত করেছে, এবং ওইগুলো এখন পর্যন্ত তারা সরায়নি। বাংলাদেশ ভারত সীমান্তের বেশিরভাগ এলাকা সিল করে দেওয়া হয়েছে বিজেপি সতর্ক প্রহরায়, এবং প্রায় 4,000 কিলোমিটার যে বিশাল সীমানা, এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে কেবলমাত্র আছে 2,200 কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে। তো এই সীমান্তগুলোতে যে কি হচ্ছে, আমাদের পত্রপত্রিকা ওভাবে প্রকাশ করছে না। ভারতীয় মিডিয়াতে প্রতিদিনই এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এই প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, আর এই প্রেক্ষিতে একেবারে 18 ঘন্টার মধ্যে এই যুদ্ধ অবসান হয়ে গেল। এখন ভারত তার যে ওয়েস্টার্ন ফ্রন্ট, সেই ওয়েস্টার্ন ফ্রন্ট নিয়ে তাকে আর চিন্তা করতে হচ্ছে না, ওখানে সমঝোতা হয়ে গেছে, ট্রিটি সাইন হবে। এবং আমি এর আগেও বলেছিলাম যে এই যুদ্ধটা হবে খুব সংক্ষিপ্ত, তারপরে তারা শান্তি চুক্তি করবে, এবং সেই শান্তি চুক্তিটা যদি সিমলা চুক্তির মতো হয় 1971 সনে, তারপরেই ভারত এখানে অ্যাকশনে আসবে ইস্টার্ন রিজন, অর্থাৎ এই পূর্বাঞ্চলে। 2 নম্বর হলো যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে, ভীষণ রকম। সেখানকার সেনাবাহিনীর মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে। সেখানে যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন বিক্রম মিশ্রি, তিনি এবং তার কন্যাকে নিয়ে এমন ট্রল হচ্ছে ভারতে যে এই দুজন পিতা পুত্রী এখন বলতে গেলে তাদের আত্মহত্যা করার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। তাদেরকে বেঈমান বলা হচ্ছে, মুনাফিকি বলা হচ্ছে, দেশদ্রোহী বলা হচ্ছে। এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে ভারতের যে ক্ষয়ক্ষতি এবং সে যুদ্ধে পাকিস্তানের যে পারঙ্গমতা, এগুলো নিয়ে সারা ভারতবর্ষে হতাশা ছড়িয়ে পড়েছে। এই হতাশা দূর করার জন্য, যেটা আমি আগেই বলেছিলাম যে অনেক সময় ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হয়, এবং যখন কোনো মানুষ বাইরে কারোর সাথে পারে না, দুর্বল মানুষগুলো তারা এসে ঘরের বউয়ের সাথে বাহাদুরি দেখায়। তো এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তারা পারেনি। তো না পারার কারণে এই যে জাতীয় একটা ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনটা তারা কারো না কারোর প্রতি, এটা দুর্বল কোনো রাষ্ট্রের প্রতি, বন্ধুর প্রতি, প্রতিবেশীর প্রতি তারা সেটা ঝাড়বে, এবং এটা নিয়ে তারা উল্লাস করে তারা
দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। আর তা যদি হয় তাহলে সেক্ষেত্রে মায়ানমার, বাংলাদেশ, নেপাল, তারপরে শ্রীলঙ্কা, আমরা যারা ভারতের প্রতিবেশী রয়েছে সবাই হুমকির মধ্যে রয়েছে এবং সকলের সঙ্গেই ভারতের এখন সম্পর্ক তলানিতে। এখন চিন্তা করুন যে মায়ানমার, নেপাল ভুটানের সাথে করবে না, ভুটানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই গভীরতর, আর মালদ্বীপ। তো অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে চীনের একটা কৌশলগত সামরিক চুক্তি রয়েছে, বিশাল বিনিয়োগ রয়েছে। তো সেখানে ভারত যাবে না। গরিবের বউ হিসেবে এখন তাদের স্বাভাবিক কারণে প্রথম পছন্দ বাংলাদেশ। এখন সেই বাংলাদেশ যদি পছন্দ হয়, এটাকে আপনি একদিকে রেখে দ্বিতীয় স্তরে আপনি আসেন যে অজিত দোভাল কেন কলকাতাতে এলেন। অজিত দোভাল খুবই, বললাম তো, এত ব্যস্ত মানুষ যে তার কর্মঘণ্টার তিনি 4 ঘন্টার মতো ঘুমান, বাকি সময়টাই তিনি অফিসে থাকেন। তো সেই তিনি যদি খুবই অগুরুত্বপূর্ণ একটা বিষয় হতো বা জেনারেল ম্যাটার হতো, তিনি তো কলকাতায় যারা তার স্টেশন চিফ রয়েছে রয়ের বা এই সরকারি যারা কর্তা ব্যক্তি সবাইকে তিনি ডেকে পাঠাতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি সরজমিনে সেখান থেকে উড়ে এসে 2 দিন কলকাতা সফর করলেন। এই বিষয়টা তো স্বাভাবিক না, একেবারেই অস্বাভাবিক বিষয়। এখন সেই অস্বাভাবিক বিষয় ভারতীয় পত্রপত্রিকা বলছে যে এখানে কলকাতাতে পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং কলকাতাতে পাকিস্তানের এই গোয়েন্দারা অবস্থান করে তারা নাশকতা তৈরি করা, সীমান্তে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা খারাপ যাচ্ছে সেইটাকে পুঁজি করে বড় দুর্ঘটনা ঘটানোর জন্য তারা একটা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়টা তদারক করার জন্য অজিত দোভাল এসেছেন বলে ভারতীয় যারা সংবাদ বিশ্লেষক তারা এই কথাগুলো বলছেন। তো তারা তাদের কথা বলেছেন, আপনি আমি এটা নিয়ে কি চিন্তা করব। এই চিন্তা আমাদেরকে করতে হচ্ছে যে আসলে এখন এই পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধবিরতি, এর ফাঁকে যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামে ভারত একটা খেলবে এবং আহত বাঘ কতটা ভয়ঙ্কর হয় এটা মোরালেস আমরা সবাই জানি। অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে পাকিস্তানের যে রাষ্ট্রদূত তিনি এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন, অলানে ছাড়েন চলে গেলেন, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই কারণ হলো যে আমরা যারা পাকিস্তান নিয়ে খুব উচ্চ ধারণা পোষণ করতাম, তাদের বন্ধুত্ব নিয়ে আলাপ আলোচনা করতাম এবং যে কোনো ব্যাপারে অনেকে মনে করতেন যে পাকিস্তান তাদেরকে একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বা তাদেরকে নানা রকমভাবে সুযোগ সুবিধা দেবে। তো এই রাষ্ট্রদূতের অলানে হঠাৎ চলে যাওয়া মানেই একটা অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার আলামত। এবং আপনাদের অনেকেরই মনে আছে যে ঠিক এই সেম ঘটনা ঘটেছিল মিস্টার পিটার ডি হাসের ক্ষেত্রে। যখন 2014